আসসালামু আলাইকুম। আমন্ত্রণ দেশের নির্বাচিত খবর নিয়ে জাগো টিভির নতুন সংযোজন সন্ধ্যার বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নই হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য প্রথম চ্যালেঞ্জ, ইন্ডিয়া টুডের রিপোর্ট। ঝাড়ু হাতে ক্লিন ঢাকা মহানগরী কর্মসূচির উদ্বোধন, রাস্তা পরিষ্কারের মধ্য দিয়ে কাজ শুরু জামাত আমিরের। সচিবালয়ের প্রথম দিন কেমন অফিস করলেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। চাঁদাবাজির অভিযোগে ইজারাদারকে কল দিয়ে হুঁশিয়ারি হাসনাত আব্দুল্লাহর। উত্তরায় এনসিপি নেতাকে অপহরণ করে নির্যাতন আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর। খলিলুর রহমানকে নিয়ে যে ভবিষ্যৎবাণী করেছিলেন পিনাকি ভট্টাচার্য। দিল্লিতে আটকের পর মুক্ত বৈষম্য বিরোধী ছাত্রনেতা মাহদি ভিডিও বার্তায় যা বললেন। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নই হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য প্রথম চ্যালেঞ্জ। দীর্ঘ নাটকীয়তা ও অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসের শাসনামল শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি নেতা তারেক রহমান। মঙ্গলবার এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তিনি দেশের শাসনভার গ্রহণ করেন। তবে এই ক্ষমতার পালাবদল এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদায় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্কের সমীকরণেও বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক বিশেষ বিশ্লেষণে বলা হয়েছে, গত 18 মাস ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত নিপুণভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন। তিনি এমন এক সময়ে নির্বাচন দিলেন যখন তার চিরপ্রতিদ্বন্দ্বী শেখ হাসিনার আওয়ামী লীগকে নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রাখা হয়েছে। ভারতের জন্য উদ্বেগের বিষয় হলো আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে দিল্লির ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। আওয়ামী লীগহীন এই নির্বাচনে বিএনপির বিশাল জয় এবং তারেক রহমানের ক্ষমতায় আরোহণ দক্ষিণ এশিয়ায় ভারতের ভূ রাজনৈতিক কৌশলে নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। বিশ্লেষকদের মতে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে তা নিয়ে দিল্লিতে গভীর পর্যবেক্ষণ চলছে। অতীতে বিএনপির শাসনামলে ভারতের সঙ্গে নিরাপত্তা ও ট্রানজিট ইস্যুতে কিছুটা টানাপোড়েন ছিল। তবে বর্তমান পরিবর্তিত প্রেক্ষাপটে তারেক রহমান ভারতের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন কিনা সেটাই এখন দেখার বিষয়। অন্যদিকে ইউনূস সরকারের বিদায় লগ্নে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশেষ বাণিজ্য চুক্তি স্বাক্ষর বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে পশ্চিমা প্রভাবের ইঙ্গিত দেয়, যা ভারতের জন্য একটি নতুন সমীকরণ। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তারেক রহমান ক্ষমতায় এলেও ডক্টর ইউনূসের প্রবর্তিত জুলাই চার্টার বা সাংবিধানিক সংস্কার নিয়ে জটিলতা রয়ে গেছে। জামায়াতে ইসলামী ও অন্যান্য ইসলামপন্থী দলগুলোর সঙ্গে বিএনপির বর্তমান সম্পর্কের রসায়ন ভারতের নিরাপত্তা উদ্বেগের অন্যতম কারণ হতে পারে। বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা এবং বিচ্ছিন্নতাবাদী দমনে বাংলাদেশের সহযোগিতা বজায় থাকবে কিনা তা নিয়ে কূটনৈতিক মহলে আলোচনা চলছে। নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভারতের সঙ্গে অবিশ্বাসের দেয়াল ভেঙে একটি স্থিতিশীল প্রতিবেশী সুলভ সম্পর্ক গড়ে তোলা। ভারতও চাইবে বাংলাদেশে একটি স্থিতিশীল সরকার থাকুক যারা ভারতের নিরাপত্তার স্বার্থের পরিপন্থী কোনো পদক্ষেপ নেবে না। ডক্টর ইউনূসকে আন্তর্জাতিক খেলোয়াড় হিসেবে অভিহিত করে বিশ্লেষক স্বদেশ রায় বলেন, ইউনূস এমন এক প্রেক্ষাপট তৈরি করে দিয়ে গেছেন যেখানে আওয়ামী লীগের মতো বড় শক্তিকে বাইরে রেখেও নির্বাচনকে আন্তর্জাতিক বৈধতা দেয়া হয়েছে। এখন এই প্রেক্ষাপটে তারেক রহমান ভারতকে কতটা আস্থায় নিতে পারেন তার উপরই নির্ভর করছে আগামী দিনে ঢাকা দিল্লি সম্পর্কের গতিপথ। ঝাড়ু হাতে ক্লিন ঢাকা মহানগরী কর্মসূচির উদ্বোধন, রাস্তা পরিষ্কারের মধ্য দিয়ে কাজ শুরু জামাত আমিরের। ঢাকা 15 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার পরদিন রাস্তা পরিষ্কারের মধ্য দিয়ে কাজ শুরু করলেন জামায়াতে ইসলামের আমির ও সংসদে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বুধবার ফজরের পর মিরপুরের মণিপুরে বায়তুন নূর মসজিদের সামনে থেকে এই পরিচ্ছন্নতার কাজ শুরু করেন তিনি। বেশ কিছুক্ষণ রাস্তার ময়লা নিজ হাতে ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন জামাত আমির। এ সময় তার সঙ্গে এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে উপস্থিত সাংবাদিকদের জামাত আমির বলেন, আমরা সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছি। আমরা সংসদে ভালো কিছু করতে চাই।
আর সংস্কারের মাধ্যমে সমাজের ময়লা দূর করতে চাই। রাস্তা, ড্রেনের ময়লা আবর্জনা থেকে শুরু করে মানুষের মনের আবর্জনাও আমরা দূর করতে চাই। তিনি বলেন, আমি কথা দিয়েছিলাম নির্বাচিত হলে প্রথম দিনের কাজ শুরু করব রাস্তা পরিষ্কারের মধ্য দিয়ে। সেই কথা রাখতে এসেছি। এই পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে এলাকাবাসী ও দেশবাসীকে বার্তা দিতে চাই যে আমরা এমন একটা সমাজ করব যেখানে পরিবেশের পাশাপাশি এবং মনটাও সুন্দর থাকবে। তিনি বলেন, পরিবেশ সুন্দর থাকলে তার ইতিবাচক প্রভাব মনোজগতের উপর পড়ে। এই মানুষগুলো ভালো হয়, সমাজের জন্য দরদি ও দায়িত্ববোধ সম্পন্ন হয়। আমাদের ছোট দেশ, সবাই নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখলেই দেশ পরিষ্কার হয়ে যাবে। জামাত আমির বলেন, এটা লোক দেখানো কাজ নয়। আমাদের প্রত্যেক ইউনিট ফজরের নামাজের পর কমপক্ষে আধা ঘন্টা এই পরিচ্ছন্নতার কাজ করবে। সরকারের ফান্ড পাই বা না পাই, এই এলাকাকে মডেল এলাকা করতে চাই, তবে সরকার যেন ন্যায্য পাওনাটা দেয়। তিনি বলেন, শুধু আমি নই, আমার প্রতিদ্বন্দ্বীদেরও ওয়াদা ছিল ভালো মিরপুর কাফরুল গড়ব। প্রতিদ্বন্দ্বীদেরও অভিনন্দন জানাই। আমি সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। আমাদের কাজের মাধ্যমে জনগণকে প্রশান্তি দেওয়া, জনগণের নিরাপত্তা ফিরিয়ে আনা ও সব শঙ্কা দূর করে ভ্রাতৃত্বমূলক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাই। দল, মত ও ধর্মের ঊর্ধ্বে উঠে এই কাজ করতে চাই। সারা দেশে আমাদের সহকর্মীদের প্রতি একই বার্তা থাকবে। জামাত আমির বলেন, এই কাজ আমি শুরু করলাম। আমি ঢাকায় থাকলে প্রতিদিন এখানে এসে রাস্তা ঝাড়ু দেব, আর ঢাকার বাইরে যেখানে যাব সেখানেই সহকর্মীদের নিয়ে একই কাজ করব। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সচিবালয়ে প্রবেশ করে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন তারেক রহমান। বুধবার দুপুর 12:32 তাকে বহন করা গাড়িটি সচিবালয়ে প্রবেশ করলে প্রশাসনিক কার্যক্রমের সূচনা হয়। নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগেই সচিবালয়ে প্রধানমন্ত্রীর দাপ্তরিক কার্যালয় প্রস্তুত করা হয়েছে। মন্ত্রী পরিষদ বিভাগের দ্বিতীয় তলায় 201 নম্বর কক্ষটি প্রধানমন্ত্রীর অফিস হিসেবে নির্ধারণ করা হয়েছে, আর 200 নম্বর কক্ষটি সভাকক্ষ হিসেবে ব্যবহার করার জন্য প্রস্তুত রাখা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, অফিসে প্রয়োজনীয় আসবাবপত্র, কম্পিউটার ও প্রযুক্তিগত সরঞ্জাম, ডকুমেন্ট ফাইল, যোগাযোগ ব্যবস্থা এবং অন্যান্য আনুষঙ্গিক উপকরণ স্থাপন করা হয়েছে। এছাড়া কর্মকর্তাদের নিরাপত্তা ও প্রশাসনিক সহায়তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সূত্র জানায়, নির্বাচন পরবর্তী গ্যাজেট প্রকাশের পর থেকেই মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা ব্যস্ত ছিলেন। নতুন প্রশাসন কার্যক্রমের নির্বিঘ্ন সূচনার জন্য তারা দিন-রাত প্রস্তুতি নিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রথম অফিস দিনে সচিবালয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ভবনের প্রবেশ পথ, লিফট এবং সভাকক্ষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় দায়িত্ব পালন করছেন, যাতে নতুন প্রধানমন্ত্রীর কার্যক্রম নির্বিঘ্নভাবে চলতে পারে। নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে তারেক রহমান প্রশাসনিক ও রাজনৈতিক কার্যক্রম দ্রুত শুরু করার মনোভাব প্রকাশ করেছেন। সচিবালয়ের প্রথম আগমনকে সরকার গঠনের প্রথম দিন হিসেবে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, নতুন প্রধানমন্ত্রীর সচিবালয়ে উপস্থিতি সরকারি নীতিমালা বাস্তবায়ন এবং দপ্তর কর্মীদের সঙ্গে প্রথম পরিচয় স্থাপনের জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ। চাঁদাবাজির অভিযোগে ইজারাদারকে কল দিয়ে হুঁশিয়ারি হাসনাত আব্দুল্লাহর। শপথ নিয়ে এলাকায় এসেই চাঁদাবাজির অভিযোগ ওঠা এক ইজারাদারকে কল করেছেন কুমিল্লা 4 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। এই ঘটনার 2 মিনিট 39 সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মঙ্গলবার রাত 9টার দিকে উপজেলার নিউ মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। ভাইরাল ভিডিওতে হাসনাত আব্দুল্লাহকে বলতে শোনা যায়, আপনি ইজারা তুলবেন বাজার থেকে, বাজারের বাইরে চাঁদা তুলতে আসবেন না, দেবিদ্বারে কোনো চাঁদাবাজি চলবে না। আপনি কাঁচা বাজারের এদিকে যদি আসেন, মানুষ আপনাকে ধরে পিটাইয়া পুলিশের হাতে তুলে দিলে আমাদের কিছুই করার নাই। তিনি আরো বলেন, চাঁদাবাজদের মানুষ ধরে পিটাবে, বুঝছেন? ফোনের অপর প্রান্ত থেকে বলা হয়, আমাকে শোধন ডিলার পাঠাইছে। প্রত্যুত্তরে হাসনাত আব্দুল্লাহ বলেন, শোধন ডিলার আপনাকে পাঠাইছে, আপনি চাঁদা তোলেন। আমি যদি আপনাকে বলি আপনি এই বাড়িতে গিয়ে খুন করে আসেন, আপনি খুন করে আসবেন? কালকে থেকে যেন আপনাকে না দেখি। এ সময় স্থানীয় ব্যবসায়ীদের উদ্দেশ্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, কাল থেকে যদি চাঁদার জন্য আসে আপনারা বেঁধে রাখবেন, শাহ আলমকে বেঁধে খবর দিবেন। আপনার এরিয়া হচ্ছে বাজার, বাজারের বাইরে যদি আপনি আসেন বাইন্ধা পুলিশে দেব।
উত্তরায় এনসিপি নেতাকে অপহরণ করে নির্যাতন আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর। উত্তরার তুরাগ থানায় আওয়ামী সন্ত্রাসী ময়লা দেলোয়ার ও কাউসারের নেতৃত্বে এনসিপি ঢাকা মহানগর উত্তরের সদস্য ইকবাল হোসেনকে অপহরণ ও নির্যাতন করা হয়েছে। বুধবার সকালে এই তথ্য জানা গেছে। উত্তরার 10 নম্বর সেক্টরের 11 নম্বর রোড থেকে তুলে নেয় ময়লা দেলু ওরফে দেলোয়ার, কাউসার সহ সন্ত্রাসীরা। এরা সবাই আওয়ামী লীগের 54 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর যুবরাজের সন্ত্রাসী বাহিনী ও জুলাই হত্যা মামলার আসামি। ভুক্তভোগী ইকবালকে একটি বাড়ির নিচতলা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেন পুলিশ। তিনি বাংলাদেশ সরকারি কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। খলিলুর রহমানকে নিয়ে যে ভবিষ্যৎবাণী করেছিলেন পিনাকি ভট্টাচার্য। অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য গত 5 নভেম্বর 2025-এ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বক্তব্যে ডক্টর খলিলুর রহমানকে নিয়ে একাধিক মন্তব্য করেন, যা রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা জন্ম দিয়েছে। বক্তব্যে তিনি বলেন, ডক্টর ইউনূসের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে খলিলুর রহমানের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন রয়েছে এবং তিনি প্রশাসন ও পুলিশ ব্যবস্থাতেও প্রভাব বিস্তার করছেন বলে অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, খলিলুর রহমানের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ যোগাযোগ বা সমঝোতা হয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। এই কারণেই বিএনপি তার বিরুদ্ধে আগের মতো সরব নয় বলেও মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, অতীতে বিএনপির কয়েকজন নেতা প্রকাশ্যে ডক্টর খলিলুর রহমানের সমালোচনা করেছিলেন এবং তাকে অপসারণের দাবি জানিয়েছিলেন। সে সময় দলটির পক্ষ থেকে কঠোর ভাষায় প্রতিবাদও দেখা গেছে। তবে সাম্প্রতিক সময়ে এই বিষয়ে দলটির কেন্দ্রীয় পর্যায় থেকে তেমন কোনো বক্তব্য শোনা যাচ্ছে না। পিনাকি ভট্টাচার্য তার বক্তব্যের শেষে মন্তব্য করেন, ক্ষমতা মানুষকে বদলে দেয়। এই ইঙ্গিত করে যে রাজনৈতিক অবস্থান সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে। দিল্লিতে আটকের পর মুক্ত বৈষম্য বিরোধী ছাত্রনেতা মাহদি ভিডিও বার্তায় যা বললেন। দিল্লি বিমানবন্দরের ভারতীয় ইমিগ্রেশন পুলিশের হাতে আটকের পর ছাড়া পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদি হাসান। এক ভিডিও বার্তায় এমনটি নিশ্চিত করেছেন তিনি নিজেই। ভিডিও বার্তায় তিনি নিজেকে নিরাপদ আছেন বলে জানান। মাহদি জানান, প্রায় 40 মিনিট পুলিশ কাস্টডিতে রাখার পর তাকে পুনরায় ইমিগ্রেশন দিয়ে ফ্লাইট ধরার ব্যবস্থা করা হয়েছে। ভিডিও বার্তায় মাহদি বলেন, আমার সাথে যেসব ঘটনা হয়েছে সেটা আমি বাংলাদেশে এসে প্রেস কনফারেন্স করে বলবো। আমাকে প্রায় 40 মিনিটের মতো পুলিশ কাস্টডিতে আটকে রাখা হয়েছে। আমাকে খুবই বাজে অ্যাপ্রোচ করা হয়েছে। তারা আমাকে জেলে দিতে চেয়েছিল। আমি জানি না আমি কি করেছি। তিনি বলেন, আমি তাদেরকে বলেছিলাম আমি কোনো অবৈধ কিছু করে থাকলে আমার দেশের সাথে যোগাযোগ করেন, এমবাসির সাথে যোগাযোগ করেন। তারা কিছুই শুনে নাই। আমার সাথে খুবই বাজে আচরণ করেছে। আমার 12:40-এ ফ্লাইট। এখন আমাকে রিলিজ করা হয়েছে, ইমিগ্রেশন দেওয়া হয়েছে। আমি এখন সেফ আছি। তাদের সাথে কথা বলেছি। ভিডিও বার্তায় মাহদি আরো বলেন, এখন তারা স্বীকার করেছেন যে তারা নাকি ভুল মানুষকে ধরেছেন, কিন্তু তারা আমার সাথে খুবই বাজে অ্যাপ্রোচ করেছে। তাদের একজন আমাকে ফিজিক্যালি অ্যাবিউজ করছিল, বাজেভাবে টাচ করতেছিল। এ সময় তিনি প্রশ্ন তুলে বলেন, একজন আন্তর্জাতিক যাত্রীর সাথে এসব করা উচিত কিনা? মাহদি বলেন, তারা আমাকে অ্যাপ্রোচ করেছিল যে এসআই সন্তোষকে মেরেছি, এজন্য আমার জোর করে আমার ফোন আনলক করেছিল, চেক করেছিল। তারা কি ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জারের প্রাইভেসি চেক করতে পারে? ভিডিও বার্তায় মাহদি হাসান দেশবাসীকে তার আটকের খবরে দুশ্চিন্তা করায় ধন্যবাদ জানান। দর্শক, এই ছিল এখনকার মতো সন্ধ্যার বাংলাদেশে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নই হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য প্রথম চ্যালেঞ্জ, ইন্ডিয়া টুডে রিপোর্ট। ঝাড়ু হাতে ক্লিন ঢাকা মহানগরী কর্মসূচির উদ্বোধন, রাস্তা পরিষ্কারের মধ্য দিয়ে কাজ শুরু জামাত আমিরের। সচিবালয়ের প্রথম দিন কেমন অফিস করলেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। চাঁদাবাজির অভিযোগে ইজারাদারকে কল দিয়ে হুঁশিয়ারি হাসনাত আব্দুল্লাহর। উত্তরায় এনসিপি নেতাকে অপহরণ করে নির্যাতন আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর। খলিলুর রহমানকে নিয়ে যে ভবিষ্যৎবাণী করেছিলেন পিনাকি ভট্টাচার্য। দিল্লিতে আটকের পর মুক্ত বৈষম্য বিরোধী ছাত্রনেতা মাহদি ভিডিও বার্তায় যা বললেন। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।